প্রিয় দর্শক, আপনারা দেখছেন মাই ভয়েস আর আমি মঞ্জুর হোসেন রয়েছি আপনাদের সাথে। তো শুক্রবারের ঘটনা, সন্দেশখালী শাহজাহানের যে ইডির রেড, সেই সংক্রান্ত ঘটনায় কিন্তু এখনও রাজ্য রাজনীতি তোলপাড়, এখনও ধরা পড়েনি শাহজাহান। কিন্তু এর মধ্যেই সকাল সকাল খবর যে কলকাতার 3টি হেভিওয়েট নেতা, এমনকি রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে ইডি হানা দিয়েছে। আজকে কথা বলবো প্রাক্তন পুলিশ কর্তা আইপিএস ডক্টর নজরুল ইসলামের সাথে। দেখুন, সন্দেশখালী রেডটা আমি যতটা গণমাধ্যমে জেনেছি সেটা হচ্ছে রেশন দুর্নীতির জন্য, আর আজকে যে রেডগুলো হচ্ছে সেগুলো পুরো নিয়োগে দুর্নীতির জন্য। তো এটা তো খুবই খারাপ খবর যে শাসক দলের সব নেতাদের দুর্নীতি নিয়ে তদন্ত হচ্ছে অধিকাংশ, সেটা ভালো খবর নয়। আজকে ইডি যে অপারেশন করতে গেছেন, এমনভাবে গেছেন যেন মনে হচ্ছে যেন জঙ্গি ধরতে গেছেন। তাহলে কি সন্দেশখালীর যে ঘটনা তার থেকে শিক্ষা নিয়ে কি এই অবস্থা ইডির? সে ব্যাপারে তো কোনো সন্দেহই থাকতে পারে না। তারা সন্দেশখালীতে গিয়েছিলেন সেখানে তাদের তদন্তের জন্য, তো সেখানে অনেক লোক জড়ো করে তাদের উপর যেরকমভাবে আক্রমণ হয়েছে এবং তাদেরকে জখম করাও হয়েছে, তাদেরকে হাসপাতালে ভর্তি হয়েছে। স্বাভাবিকভাবে পরবর্তীকালে কোথাও গেলে তাদেরকে সাবধান হয়ে যেতে হবে। এবং যখন শাসক দলের মন্ত্রী এবং এমএলএরা বলছেন যে যেখানে যাবে সেখানেই এরকম বিস্ফোরণ হবে, তো তাহলে তো সাবধানতা অবলম্বন না করে তো যাওয়া উচিত নয়, এটাই স্বাভাবিক। স্যার, ইডি সূত্রে আমরা যেটা জানতে পারছি যে অয়নশীলের ডায়েরির সূত্র ধরেই কিন্তু এই তদন্ত, আজকে যে তদন্ত হচ্ছে, অয়নশীলের ঠিক ডায়েরিতে কী লেখা থাকতে পারে বলে আপনার অনুমান? দেখুন, অয়নশীলের কাছ থেকে যেসব কাগজপত্র পেয়েছিলেন ডায়েরি সমেত, সেখান থেকে এটা জানা গিয়েছিল যেমন স্কুলে নিয়োগ দুর্নীতিতে যেভাবে ওএমআর শিট জালিয়াতি করে অযোগ্যদের নিয়োগ দেওয়া হয়েছিল, পুরো নিয়োগেও সেই রকম একদম রেড বেঁধে টাকা আদায় করে দুর্নীতি হয়েছিল, তাতে ওএমআর শিট জালিয়াতি করা হয়েছিল। তো স্বাভাবিকভাবে যে প্রমাণ সেখানে পাওয়া গিয়েছিল তার সঙ্গে সঙ্গতিপূর্ণ কোনো প্রমাণ বা লেনদেন তো তারা খোঁজ করবেন। বিরোধীরা অভিযোগ করছেন যে ব্যক্তি পূর্বে ঠেলা লাগিয়ে খাবার বিক্রি করতেন, সে আজকে বিধাননগরের শেষ কথা। এতটা উত্থান কি বলবেন? খুব দেখুন, কোনো লোকের উত্থান হতে পারবে না এটা বলা যায় না। যে একদিন সে ঠেলাতে কিছু বিক্রি করতো অতএব তার আর্থিক অবস্থা ভালো হবে না, এটাও বলা যায় না। তবে তার যে পরিমাণ সম্পত্তি হয়েছে সেটা বৈধ আয় থেকে যদি দেখাতে পারেন তাহলে কিছু বলার নেই, যদি না দেখাতে পারেন তাহলে অসুবিধা হবে। পাবলিক সার্ভেন্ট মানে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি থাকাটা অপরাধ। স্যার, একটু আমি পিছনে ফিরে যাই। গত এক সপ্তাহ আগে যে ঘটনা হয়েছিল, সেখানে বালু কন্যা কিন্তু শাহজাহানকে সময়সেবী আখ্যা দিচ্ছেন, এর পিছনে কি কারণ থাকতে পারে? দেখুন, অপরাধ করা কোনো মতেই সমাজকর্মী কাজ হতে পারে না। তবে যারা অপরাধ করেন তারাও কিছু ভালো কাজ করেন না এরকম নয়, কিন্তু তাদের অপরাধটা সেই ভালো কাজ করাকে ঢেকে দিয়ে তাদেরকে শাস্তির যোগ্য করে। এখন বালুর মেয়ে, তো বালু তো হাজতে আছেন ধরা পড়ে, এবং মেয়ের বিরুদ্ধেও অভিযোগ আছে যে তার যে সম্পত্তি আছে তিনি বলেছেন সেটা টিউশন করে করেছেন। তো টিউশন করে কত কোটি টাকা হয় সেটা তো আপনারা স্বাভাবিক অভিজ্ঞতা থেকে জানবেন। অতএব যিনি নিজে অভিযুক্ত, অন্য একজন অভিযুক্তকে ভালো বলাতে কিছু যায় আসে না, বরং ভালো বললেই সেটা তার বিপক্ষে যায়। আমার শেষ প্রশ্ন, শাহজাহান তার যে ঘোষিত সম্পত্তি, সেই ঘোষিত সম্পত্তি দিয়েছেন, ঘোষণা করেছেন, তার মধ্যে 2.5 কোটি টাকা সোনা, 43 বিঘে জমি এবং 17টি গাড়ি আছে। তার অঘোষিত তাহলে সম্পত্তি? না না, সম্রাট শাহজাহানকে ছোঁয়ার প্রশ্ন ওঠে না। তবে ঘোষিত যেসব সম্পত্তি বলছেন এবং তিনি যেখানে যেভাবে বাস করেন তাতে সেই সম্পত্তির পরিমাণটা অনেক,
এরপরে অঘোষিত সম্পত্তিগুলো নিয়ে যে দেখা হবে, তার যে বৈধ আয় আছে তার সঙ্গে সেটা সঙ্গতিপূর্ণ যদি না হয়, তাহলে তিনি অপরাধী হবেন এবং তার জন্য তাকে সাজা খাটতে হবে। আজ আমাদের বিরোধী দলনেতা বারবার বলছেন শাহজাহান অমুক জায়গায় আছে তমুক জায়গায় আছে, কিন্তু ইডি তার খোঁজ পাচ্ছেন না কেন, বা ধরতে চাইছেন নাকি? দেখুন, ইডি তো ওখানে গিয়ে একটা হামলার সম্মুখীন হয়েছেন, অতএব ইডি তাকে ধরতে গেলে একটু ভাবনা চিন্তা করে যেতে হবে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু সাধারণ কেসে ইডি তদন্ত করে না যে এটা ইন্ডিয়ান পেনাল কোডে অপরাধ হয়েছে। এখানে কোর্ট যদি অর্ডার দেয় সিবিআই করতে পারে, ইডি তদন্ত করে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট, এইসব অ্যাক্টে।